শেষমেশ একটা বিড়ালকেও বাদ দিল না মানুষ, বিড়ালকে নিয়েও ট্রল করতে হইলো। যেবু দেশে কেন আসছে, যেবু ইলেকশন করবে, যেবু দেশ সামলাবে, যেবু এটা করবে, যেবু সেটা করবে, মানে সব কিছু নিয়েই ট্রল। আপনারা কিছুদিন আগে খালেদা জিয়াকে নিয়ে ট্রল করছেন যে তার আইব্রাউজ কেন পাতলা, মানে একটা মুরব্বী মানুষকে নিয়েও আপনাদের ট্রল করতে একদম গায়ে লাগে নাই। মানে অনেকের মায়ের বয়সী, অনেকের নানির বয়সী, দাদির বয়সী, কারোই কাউকে নিয়ে ট্রল করতে বাধে না। ভূমিকম্পের সময়ও আপনারা ট্রল করছেন যে এই মনে হয় হইল ভূমিকম্প, কি যেন ফানি ফানি জিনিসপত্র দিছেন। মানে যখন হচ্ছে খুব সিরিয়াস মোমেন্ট থাকে বাংলাদেশে আপনারা তখনও ট্রল করেন, যখন কোনো কিছু না থাকে তখনও ট্রল করেন। ট্রল মিমস এগুলো বানানোর মধ্যে না বাংলাদেশ হচ্ছে সেরা। মানে বাংলাদেশের কিছু কিছু মানুষ না অ্যাওয়ার্ড পাবে এগুলোর জন্য, মানে কিচ্ছু বাদ দেয় না। কিছুদিন আমাকে একটা ভিডিও দেখছি যে মেহজাবিন আপুর চুল কেন পাতলা, আবার সেই মেহজাবিন আপুকেই যদি আপনারা সামনাসামনি কেউ দেখেন দৌড় দিয়ে গিয়ে বলবেন যে আপু প্লিজ একটা সেলফি তুলি। মানে আপনারা হচ্ছে ট্রল করতেও বাকি রাখেন না, আবার যদি সেই মানুষটাকে দেখেন তার সাথে গিয়ে সেলফি তুলতেও বাকি রাখেন না। কোনো কিছুই মানে মানে আপনারা এই পাশেও আছেন, ওই পাশেও আছেন, মানে সব কিছুতে আপনাদের থাকতে হবে। আর ট্রল এটা কি ধরনের আচরণ, মানে সব সময় কেন ট্রল করতে হবে, আর সিরিয়াস মোমেন্টগুলোতে কেন? আর আপনাদের এই ট্রলের জন্য যে কত মানুষ ঘরে বসে বসে কান্না করে আপনাদের কোনো আইডিয়া আছে? অনেক মানুষ চিন্তা করে যে আপনাদের এই ট্রলের কারণে যে আল্লাহ আমার দাঁতটা কেন উঁচা, আমার চুলগুলা কেন পাতলা, আমার স্কিন টোনটা কেন কালো। আপনারা মানুষকে কালো বলতেও বাকি রাখেন না, কোনো কিচ্ছু বলতে বাকি রাখেন না। আর আপনারা যারা ট্রল করেন আপনারা কতটুকু পারফেক্ট, আপনারা কি খুব সুন্দর? আর বেশিরভাগ ট্রল আমি যতটুকু জানি বেশিরভাগ ট্রল করে হচ্ছে কিছু ইয়াং ছেলে পেলে। প্লিজ কাইন্ডলি আপনারা যারা ট্রল করেন আপনারা প্লিজ একটু, আমি মানে রিকোয়েস্ট করতেছি যে আপনারা প্লিজ একটু থামেন। দেশে খুব একটা সিরিয়াস মুভমেন্ট চলতেছে, জায়গায় জায়গায় খুন হইতেছে, ছিনতাই আরও অনেক বাজে বাজে কাজ হইতেছে। এরকম সময় আসলে একজন আরেকজনের পাশে থাকা উচিত। আমি জানি আমার এই ভিডিওতে অনেকে হাহা দিবে, বাট আমার কিছু করার নাই। আমার মনে হয়েছে, আমার ফিল হয়েছে যে আমার কিছু কথা বলা উচিত, যাতে এক দুইটা মানুষ বা 5টা-10টা মানুষ হইলেও কথাগুলো একটু বুঝে, বা যারা ট্রল করতে চাইছে তারা যেন একটু বুঝে যে এই ট্রলের কারণে না অনেক মানুষের অনেক ক্ষতি হয়। ট্রাস্ট মি, অনেক ক্ষতি হয়। অনেক মানুষ সুইসাইড পর্যন্ত করতে যায়, কারণ অনেকেই ট্রল নিতে পারে না। সো কাইন্ডলি আপনারা ট্রল করা বন্ধ করেন, আপনারা একটু সিরিয়াস থাকেন। আর লাইফটা না এত ফাইজলামি করলে, মানে ফাইজলামি করে কাটাই দিলে হবে না, একটু সিরিয়াস থাকেন। আর এরকম মোমেন্টে তো প্লিজ একটু সিরিয়াস থাকেন। যে আর ফেসবুকটা হচ্ছে কমিউনিকেশনের সব থেকে বড় মাধ্যম। আমরা সবাই সবার ভিডিও দেখি, সবাই সবার রিলস দেখি, সবাই সবার ছবি দেখি। সো আপনি যদি নেগেটিভিটি ছড়ান, আপনার থেকে বয়স যার কম, যে বুঝে না, যার হচ্ছে বোঝার ক্যাপাবিলিটি নাই, সে কিন্তু আপনাকে দেখে কিন্তু খারাপ মানুষ হয়ে যেতে পারে। আপনাকে দেখে কিন্তু হচ্ছে ট্রল করা শিখতে পারে, আপনাকে দেখে মানুষের মানে নেগেটিভিটি বের করা শিখতে পারে। মানে যার মধ্যে নেগেটিভিটি আছে সেটা আবার টেনে টেনে বেরও করতে হয়। মানে মানুষ যে কী কী করে আমার মানে মাথা মাঝে মাঝে কাজ করে না। মানে আমি কথা জড়াই ফেলতেছি, এত রাগ উঠছে আমার যে মানে সিরিয়াস মোমেন্টগুলোতে কেন ট্রল করতে হবে। প্লিজ আপনারা কাইন্ডলি ট্রল করা বন্ধ করেন, একজন আরেকজনের পাশে থাকেন, ভালো থাকেন, আরেকজনকে ভালো রাখেন। বাংলাদেশে গত বছরের গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ এসেছে, সেখানে আসলে মোটা দাগে আমরা আসলে কি বলবার চেষ্টা করছি, এবং আসলে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির দিক, দর্শন, ভবিষ্যৎ, পথনির্দেশনা, রোডম্যাপ, পথনকশা, যেটাই আমরা বলি না কেন, সেটা আসলে কী হওয়া উচিত। তো সেই বাস্তবতায় আমরা যেই পলিটিক্সটাকে বলছি আসলে বাংলাদেশপন্থী রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, এবং আমাদের দলের নামকরণ করবার ক্ষেত্রে কেন আমরা আমার বাংলাদেশ পার্টি রেখেছি, এই এবি পার্টির নামকরণের ওখানে একটা বড় জায়গা ছিল যে আমরা একটা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, যেখানে সব কিছু শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ বিবেচনায় দেখা হবে, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় করা হবে, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় ভাবা হবে, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় প্রয়োজনে আমরা মারামারি করব, যুদ্ধ করব, লড়াই করব, সংগ্রাম করব অথবা করব না। একদম ক্রিটিক্যাল এবং সাবস্ট্যান্সিয়াল কোয়েশ্চেন হচ্ছে আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট। তো এই বাংলাদেশ ফার্স্ট পলিসির কথা যখন বলছি, বাংলাদেশপন্থী একটা রাজনীতির কথা বলছি, এটা দিয়ে আসলে আমরা কী বোঝাই, কী করতে চাই এটা দিয়ে? এইটা হচ্ছে এই রাজনীতিটাকে যদি আমরা আমাদের হিস্ট্রিতে দেখি, আমার শত শত বছরের আজাদির লড়াইতে যেমন ছিল, আমাদের পূর্বপুরুষরা যেমন করেছেন, বাংলাদেশ আমলে এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, একমাত্র ব্যক্তি যিনি আসলে এই বাংলাদেশপন্থী রাজনীতিটার যে মোটা ক্যানভাস, এই ক্যানভাসটা তৈরি করে দিয়ে গেছেন।
যদিও আমরা অনেকে মনে করি বিএনপি সেই রাজনীতির ক্যানভাসে এখন নাই এবং কন্টিনিউয়াসলি তারা স্লিপ করছে দুঃখজনকভাবে। আমরা আশা করছি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে এসেছেন, উনি এই ক্যানভাসের দিকে যাবেন এবং ওই জায়গাটাতে ফিরে আসবেন। এখন আমরা যখন বাংলাদেশপন্থী রাজনীতি এবং শহীদ জিয়ার ক্যানভাসের কথা বলি, আসলে বিষয়টা কি? প্রথম কথা হচ্ছে যে আজাদির লড়াই সাপেক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বকে নির্ণয় করা, যে আমার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কে আমার শত্রু কে আমার মিত্র সেটা নির্ণীত হয়ে গেছে গত শত শত বছরের লড়াইয়ের মধ্য দিয়ে। সেখানে 47 যেমন গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেখানে 71 গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেখানে 24 গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এবং এই প্রত্যেকটা অনুষঙ্গের বাদ বিচারে আমার আজাদির লড়াইয়ের আমার রাষ্ট্রের শত্রু, প্রধানতম শত্রু হচ্ছে ভারত, দিল্লি। এটা ইন্ডিয়াকে আমরা যখন বলি আমরা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে মেন করি, এইটা ভারতবর্ষের জনগণের কথা আমরা বলছি না, এটা ডিফারেন্ট আলোচনা আর কি। ভারতবর্ষের অধিকাংশ জনগণেরও শত্রু হচ্ছে ভারতীয় রাষ্ট্র, সে আলোচনা অন্যদিকে যাব আর কি। তো সেই বাস্তবতাটাতে দেখেন যে আপনার এই শত্রুটা নির্ণয় সাপেক্ষে আমার সকল পলিসি ফ্রেমিং করা হবে। আমার যত আয়োজন আছে এই আয়োজনগুলো আমি ঠিকঠাক করব। আমার যত রাষ্ট্রীয় কাঠামো আছে সেই কাঠামোগুলোকে আমি বিনির্মাণ করব। আমার যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান আমি ঠিক করব। আমার জাতিকে, আমার জনবলকে, আমার নাগরিককে আমি ইকুয়ালি এবং অ্যাকর্ডিংলি প্রিপেয়ার করব। তো সেই জায়গাটা হচ্ছে প্রধানতম জায়গা বাংলাদেশপন্থী রাজনীতির, যে আমার সীমানা, আমার বর্ডার, আমার সভরেন্টি, আমার ফ্রিডম, এইটাকে যদি সেফগার্ড করতে হয় আমাকে প্রধানতম পদ্ধতি হচ্ছে সেটা শত্রু সাপেক্ষে করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতির প্রধানতম শর্ত। এবং সেই জায়গাতে আমরা গত বছরের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্লোগানটা অনেক পরিচিত হয়েছে, জনপ্রিয় হয়েছে, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বারবার আসছে, গোলামি না আজাদি, আজাদি আজাদি। কারা আমাদেরকে আসলে গত বছরগুলোতে গোলাম করে রাখতে চেয়েছে? আমরা হাসিনার ফ্যাসিবাদ যখন বলছি, এই ফ্যাসিবাদের পিছনের সবচেয়ে বড় শক্তিটাকে, সেই শক্তিটা হচ্ছে দিল্লি, সেই শক্তিটা হচ্ছে ভারত, সেই শক্তিটা হচ্ছে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল হেজিমনি দিল্লির এবং কালচারাল হেজিমনি কলকাতার। এবং তার কিছু উত্তরসূরি আছে বাংলাদেশে, যারা রাজনৈতিক এবং সাংস্কৃতিকগতভাবে বাংলাদেশকে প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করে যে ওই যে দিল্লির ফ্রেম, এই ফ্রেমের বাইরে আমি আসলে রাষ্ট্র আকারে এক্সিস্ট করি না। এর বাইরের ফ্রেমে, দিল্লির ফ্রেমের বাইরে, কলকাতার কালচারাল হেজিমনির ফ্রেমের বাইরে চিন্তা করলেই আমাকে তকমা দেওয়া হচ্ছে আমি স্বাধীনতা বিরোধী, আমি মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতার বিপক্ষ শক্তি, সেই ফ্রেমে আমাকে আটকে দেওয়া হচ্ছে। অতএব সেই জায়গাতে আমরা বাংলাদেশপন্থী রাজনীতির প্রধানতম অনুষঙ্গ মনে করি যে শত্রু সাপেক্ষে রাষ্ট্রের বিনির্মাণের প্রশ্নে একত্রিত হওয়া। এবং একত্রিত হওয়ার জায়গাতে জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তির নিজস্ব রাজনীতি আছে। বিএনপির নিজস্ব রাজনীতি আছে, জামাতের আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আছে, এনসিপির আছে, এবি পার্টির আছে। কিন্তু শত্রু সাপেক্ষে বাংলাদেশের যে সভরেন্টির ক্যানভাস, আমার স্বাধীনতা, সার্বভৌম